অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা। আমি মোহাম্মদ রেজাউল করিম কাজল স্যার। চলো আমরা এখন বহুপদী এবং বহুপদী সমীকরণ নিয়ে কিছু কথা বলব। এই বহুপদী বহুপদী সমীকরণের মধ্যে দুটি বিষয় এখানে আছে। তোমাদের দুটি বিষয় বলতে আমরা বলবো এখানে দুইটি সমীকরণ বিদ্যমান। একটা সমীকরণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আরেকটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, আরেকটি রয়েছে ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত, দ্বিঘাত সমীকরণ, আরেকটা রয়েছে ত্রিঘাত সমীকরণ। এখন আমরা শুরুতেই আলোচনা করব দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো তার আগে একটু কথা আমি বলে নিই, এখানে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তাহলে বহুপদী জিনিসটা কি, এটাই যদি না জানলাম তাহলে এগুলি আমরা আলোচনা করে কি লাভ? তাহলে আমরা সেখানে বহুপদী জিনিসটা কি? তাহলে বহুপদী হচ্ছে যদি চলকের পাওয়ার পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদেরকে আমরা বহুপদী বলব। যেমন ধরো ax3, এটাও কিন্তু আমরা একটা বহুপদী বলব। কিন্তু আমরা যদি এরকম লিখি, ধরো bx² + c √x + ধরো d, এটাকে কিন্তু আমরা বহুপদী বলতে পারবো না, কারণ এখানে x এর পাওয়ার দেখো ভগ্নাংশ আছে। যদি x এর পাওয়ার ভগ্নাংশ থাকে কিংবা ঋণাত্মক থাকে তাহলে তাকে আমরা বহুপদী বলতে পারবো না। যার পাওয়ারটা পূর্ণ সংখ্যা আছে তাকে আমরা বলবো কি, বহুপদী। যার বহুপদী দিয়ে এই ধরনের একটা অবজেক্টিভ আসে পরীক্ষায়, তোমরা এটা জেনে নিলাম। আশা করি এমসিকিউর জন্য এটা অনেক উপকারে আসবে। এখন আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে কথা বলি। তো শুরুতে আমাদের যে কথাটা বলা উচিত, পরীক্ষায় একটা কোশ্চেন অত্যন্ত জরুরিভাবে আসে, সেটা হচ্ছে যে আদর্শ দ্বিঘাত সমীকরণটি লিখো এবং তার মূল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই কাজটাই করবো যে আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটা। আমরা লিখছি আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax² + bx + c = 0। এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণটা আমরা লিখলাম, এখানে a b c হচ্ছে কি ধ্রুবক। এখন a b c এর মান যদি অসংখ্য মান তোমরা এখানে ব্যবহার করো তাহলে যত দ্বিঘাত সমীকরণ আছে সবগুলি দ্বিঘাত সমীকরণই কিন্তু এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তাহলে এখন এই দ্বিঘাত সমীকরণের মধ্যে কয়টা মূল থাকবে? একটা সমীকরণ যত ঘাত মানে পাওয়ার চলকের যত থাকবে সর্বোচ্চ, সে অনুসারে তার মূল পাওয়া যায়। যেহেতু পাওয়ারটা হচ্ছে দ্বিঘাত মানে 2, সেই জন্য তার মূল থাকবে 2টা। তো চলো এটার 2টা মূল আমরা নির্ণয় করা শিখি। এটা পরীক্ষায় আসে যে আদর্শ দ্বিঘাত সমীকরণটা লিখো এবং তার মূল নির্ণয় করো। আমরা এখানে প্রথমে a দিয়ে ভাগ করে দিই। a দিয়ে যদি ভাগ করি তাহলে bx/f, তারপরে c/f = হচ্ছে 0। এখন যদি আমরা এইটুক জায়গাকে হোল স্কয়ার বানাইতে চাই, x² + 2 × x × b/2a প্লাস হচ্ছে b/2a হোল স্কয়ার। এখন খেয়াল করো 2 আর 2 যদি কেটে দেই তাহলে আমরা এই জিনিসটাই পাই, কিন্তু b/2a হোল স্কয়ার এখানে কিন্তু নাই। এটা অতিরিক্ত হিসাবে আমরা লিখে ফেললাম হোল স্কয়ার বানানোর জন্য, সেজন্য এটাকে আমরা এখানে বিয়োগ করে দিই। তাহলে কি পাবো? b/2a হোল স্কয়ার প্লাস রয়েছে c/a = 0। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এইটুক জায়গাকে কি লিখতে পারি? a + b হোল স্কয়ারের সূত্র অনুসারে x + b/2a হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। ইকুয়াল টু দিয়ে যদি তুমি লেখো b² - 4a² মাইনাস হলো c/a। তো এখন আমরা কি লিখব? 4a² b² - 4ac। এখন তুমি যদি হোল স্কয়ারটা তুলে দিতে চাও তাহলে অপোজিট সাইডে আমরা কি করব? একটা রুট দিব। তো লেখো এখানে x + b/2a = প্লাস মাইনাস, নিচে থাকবে অনলি 2, উপরে থাকবে √2 b² - 4ac। এই তো বিষয়টা আসলে। এখন আমরা কি লিখব? x = -b/2a প্লাস মাইনাস, নিচে হলো 2a, উপরে হচ্ছে √2 b² - 4ac।
এখন আমরা কি লিখব? যদি লসাগু করে দিই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তোমরা খেয়াল করো এই যে x এর মানটা আমরা পেয়েছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2। অনেকে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে এই সূত্রের প্রমাণটা অনেকেই করে না। আসলে ওটা অযৌক্তিক। যৌক্তিক হচ্ছে তোমাকে এই জিনিসটা প্রমাণ করে বের করে দেওয়া। সেজন্য আমরা সুন্দরভাবে এটা বের করে নিলাম, তোমরা জেনে নিবা এবং পরীক্ষার জন্য এই জিনিসটা প্রস্তুতি হিসাবে এটা করবা। এখন দুইটা বলে আমরা আলাদা করে যদি লিখি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কি 2। এটা একটা। আরেকটা মূল হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কি 2। এটা হচ্ছে আমাদের দুইটা মূল। এখন দুইটা মূল পর্যন্ত আমাদের শেষ। পরীক্ষায় যদি আসে আদর্শ দ্বিঘাত সমীকরণটি লিখো তাহলে তুমি এটা লিখবা। দ্বিতীয় অংশ যদি বলে যে সমীকরণের মূলগুলি নির্ণয় করা, তাহলে এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের বের করে দেখাইতে হবে যে দুইটা মূল হচ্ছে এটা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এখন যদি এই সমীকরণের দুইটা মূল থেকে আমরা কিছু ধর্ম নিয়ে যদি আলোচনা করি তাহলে কি লিখতে পারি সেটা এখন একটু আমরা বলি। এখন তোমরা খাতায় লিখে নাও যে মূলের প্রকৃতি নির্ণয়। এখানে যে দুইটি মূল বের হলো সেই মূলের প্রকৃতি নির্ণয়টা আমরা মূলের প্রকৃতি মূলের প্রকৃতি নির্ণয় আমরা কিভাবে করব? তোমরা দেখো এখান থেকে আমরা যদি বলি এই দুইটা মূলের মাঝে এইটুক জায়গার মাঝে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে রুট আছে, বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে এখানেও রুট আছে। তাহলে মূলের প্রকৃতি ভিন্ন হয় কেবলমাত্র রুটের মানের উপর। তো এখন যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা নিয়ে আমরা কথা বলি, এখানে কি কি মান হতে পারে সেটাই তোমাদের জানার বিষয়। এক নম্বরে এটার মধ্যে মানটা হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0, আবার হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান গ্রেটার দেন 0, আবার এটা হতে পারে লেস দেন 0, সর্বশেষ হতে পারে এইটুকুর মান পূর্ণবর্গ। তাহলে এই চারটা জিনিস হতে পারে। এই চারটা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা চোখে দেখে দেখে বিষয়টা একটু বলার চেষ্টা করো। যেমন ধরো আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু আমরা কি দিলাম 0 দিলাম। যদি আমরা 0 দিই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে তাহলে মূলদ্বয় কি হতে পারে? মূলদ্বয় দেখো তোমরা যদি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 দেয় এখানে থাকবে মাইনাস b/2, এখানে যদি 0 বসাও এখানেও থাকবে মাইনাস b/2। তার মানে উভয় মূলের মান কিন্তু সমান। তাহলে আমরা এখানে লিখে দিই মূলদ্বয় সমান ও বাস্তব। বাস্তব তো অবশ্যই যত মান পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা কি শিখলাম? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি সমান, আরেকটা হলো বাস্তব। এখন আমরা যাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়। গ্রেটার দেন 0 বলতে 0-র চেয়ে বড়। 0-র চেয়ে বড় যদি তুমি মনে করো এখানে 2 বসালাম অথবা 3 বসালাম, এই ধরনের যদি আমরা মান বসাই তাহলে নিশ্চয়ই √2 এর একটা মান আছে। ওই মানটা মাইনাস বি এর সাথে এখানে হলো যোগ আর এখানে হচ্ছে তোমার কি বিয়োগ। তাহলে একবার মাইনাস বি এর সাথে যোগ করা আরেকবার মাইনাস বি থেকে বিয়োগ করলে এই দুইটা মূল নিশ্চয়ই সমান্তর হবে না। কি হবে? অসমান হবে। তাহলে আমরা এই কথাটাই লিখবো। এত হলে মূলদ্বয় কি আসবে? অসমান, অসমান ও বাস্তব। আমরা 2 নম্বরের শর্তটা পেয়ে গেলাম, প্রকৃতিটা নির্ণয় করব। এখন আর কি হতে পারে? আমি বলেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা আরেকটা হতে পারে 0-র চেয়ে ছোট। এখন যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় হবে জটিল বা কাল্পনিক। জটিল বা কাল্পনিক, অবাস্তব তুমি বলতে পারো। অর্থাৎ
রুটের ভিতরে যখনই কোনো কিছু মাইনাস দিবা, জিরোর চেয়ে ছোট মানে মাইনাসের মান, ধরো -√2 -√3 যাই তুমি বসাও, রুটের ভিতরে মাইনাস আসলেই সেটাকে আমরা বলবো অবাস্তব বা জটিল। সেজন্য আমরা লিখলাম b² - 4ac জিরোর চেয়ে ছোট হলে মূলদ্বয় কি জটিল বা কাল্পনিক হবে। এখন সর্বশেষ ধাপ আমরা এটার মান বলতে পারি পূর্ণবর্গ। তাহলে b² - 4ac এর মান পূর্ণবর্গ হবে, মান পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তাহলে আমরা একটু থামি বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এইটুক জায়গা পূর্ণবর্গ মানে ধরো 4 দিলাম, 25 দিলাম, 9 দিলাম, এই ধরনের যদি দিই, এখানে যদি তুমি 25 দাও, রুট করলে হবে 5, মানে রুটটা থাকতেছে না। তুমি যদি এখানে 36 দাও, রুট করলে এটা থাকবে না, যেমন 6 হয়ে যাবে। তাহলে তোমাদেরকে যদি বলি যে √3, √5, √7 এইগুলির কি সংখ্যা বলে, তোমরা নিঃসন্দেহে বলবা এগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। আর যেহেতু রুট থাকতেছে না, তাহলে তাকে কি বলবা, এগুলির বলবা মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে পূর্ণবর্গ রুট থাকবে না, তাহলে মূলগুলি কি হবে, মূলদ হবে। তাহলে এই কথাটা লিখে দিই, আপনার মান পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে। কি হবে, মূলদ্বয় মূলদ হবে। তাহলে আমরা শিখলাম 4টা শর্ত। একটা হচ্ছে b² - 4ac = 0 হলে মূলদ্বয় সমান ও বাস্তব, b² - 4ac > 0 হলে মূলদ্বয় সমান ও বাস্তব, b² - 4ac < 0 হলে জটিল বা কাল্পনিক হবে মূলদ্বয়, b² - 4ac এর মান পূর্ণবর্গ হলে মূলদ্বয় হবে মূলদ। এই 4টা শর্ত আমরা এখান থেকে পেয়েছি। অত্যন্ত জরুরি তথ্য, তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এগুলি খুবই প্রয়োজন, এগুলি জানা না থাকলে অঙ্ক করা যাবে না। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আমাদের আসে যে এই যে মূলের প্রকৃতিগুলি তুমি পৃথকভাবে তুমি নির্ণয় করতে পারো, মূলের প্রকৃতিগুলি সুন্দর করে পৃথক করে তুমি নির্ণয় করলা, কার মানের উপর ভিত্তি করে তুমি নির্ণয় করলা, b² - 4ac মানের উপর ভিত্তি করে। সেজন্য এই b² - 4ac কে বলা হয় সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক। তাহলে আমরা এই পৃথায়কের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, তোমরা একটু লিখে নিতে পারো পৃথায়কের সংজ্ঞা। তো দেখো, পৃথায়ক ইকুয়াল টু আমরা কত লিখবো, পৃথায়ক ইকুয়াল টু লিখবো b² - 4ac। আর এটা সংজ্ঞাটা কি লিখবো, সংজ্ঞাটা লিখবো যার মানের উপর ভিত্তি করে, যার মানের উপর ভিত্তি করে মূলের প্রকৃতি পৃথকভাবে নির্ণয় করা যায়, মূলের প্রকৃতি পৃথকভাবে নির্ণয় করা যায়, তাকে পৃথায়ক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা সুন্দর করে শিখে ফেলি যে পৃথায়কের সংজ্ঞাটা কি দাঁড়াবে, যার মানের উপর ভিত্তি করে মূলের প্রকৃতি পৃথকভাবে নির্ণয় করা যায় তাকে পৃথায়ক বলে। যেমন তার মানের উপর ভিত্তি করেই কিন্তু মূলের প্রকৃতি 4টা আমরা নির্ণয় করলাম। সেজন্য এই পৃথায়কের সংখ্যাটা এরকম আমরা দিলাম যে যার মানের উপর ভিত্তি করে মূলের প্রকৃতি পৃথকভাবে নির্ণয় করা যায় তাকে পৃথায়ক বলে। তাহলে পৃথায়ক ইকুয়াল টু হবে b² - 4ac ইকুয়াল টু হচ্ছে এটা। এখন আমরা আরেকটা সূত্রের আলোচনা করবো। আমরা দেখো, আমরা যদি উদাহরণ হিসাবে একটা সমীকরণ তোমাদেরকে দেই, যেমন ধরো x² - 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। আরেকটা যদি দেই তোমাদেরকে x² প্লাস 11x প্লাস হলো 24 ইকুয়াল টু হচ্ছে 0। তোমাদেরকে যদি এই দুইটা সমীকরণ সমাধান করতে বলি, তাহলে অত্যন্ত সহজে এটা মিডিল টার্ম করে, এটা উৎপাদক করে তোমরা মান নির্ণয় করতে পারবে। তাহলে এটার মান আসবে কি কি, একটা আসবে 3 আর একটা আসবে 2। এটার মান কি কি আসবে, একটা আসবে -3 আর একটা আসবে x = -8।
এই দুইটা সমীকরণ মূল তোমরা পেয়েছো, এইখান থেকে এই দুইটা পাবা, এখান থেকে দুইটা পাবা। এখন আমি কেন এটা বের করব? এখান থেকে দেখো এই দুইটা মূল থেকে যদি আমি এরকম লিখি এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূলের যদি যোগ দেখাই এখানে ইনটু দেই এক্স, আবার এই দুইটা মূলের যদি গুণ দেই ইকুয়াল টু লিখে আমি 0, তুমি দেখো তো হুবহু এই সমীকরণটার সাথে মিলে গেল। এই যে 2 আর 3 যোগ করলে হয় 5, 3 × 2 যোগ করলে হয় 6, মানে মূল দুইটা আমরা এখানে দেওয়া ছিল, আমরা এইভাবে যদি লিখি তাহলে পূর্বের সমীকরণটা আমরা পেয়ে যাই। ঠিক একইভাবে যদি এখানেও তুমি লেখো এক্স স্কোয়ার মাইনাস এইভাবে, এই যে একটা মূল প্লাস দেওয়া মাইনাস এ, এইভাবে লেখো ইন্টু এক্স, প্লাস দিয়ে লেখো -3 ইন্টু লেখো -8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কিন্তু এখান থেকে আমরা এই সমীকরণটা পেয়ে যাই। তো খেয়াল করো এখান থেকে যদি এই মূল থেকে যদি আমরা সমীকরণ এইভাবে লিখি, এই মূল থেকে যদি সমীকরণটা এখানে লিখি এবং এক্স্যাক্টলি এটা যদি পূর্বের সমীকরণ যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কি ঘটনা ঘটছে সেটা আমরা বলে ফেলি। তো এখানে হয়েছে এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল হলো, আর এখানে দুইটা মূলের গুণফল হলো। ঠিক একই কাজ এখানে হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল ইনটু এক্স, এখানে হলো দুইটা মূলের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর সিদ্ধান্তে আসতে পারি যে দ্বিঘাত সমীকরণের যদি দুটি মূল দেওয়া থাকে তাহলে সমীকরণটি কি লেখা যায়। তাহলে এইভাবে আমরা সূত্রের আকারে যদি লিখি যে এইভাবে কোনো দ্বিঘাত সমীকরণে দুইটি মূল আলফা ও বিটা হলে সমীকরণটি হবে আমরা কি লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু এক্স প্লাস হচ্ছে মূলদের গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো এখান থেকে তোমরা যে জিনিসটা সহজে একটু বোঝার চেষ্টা করো যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে আর তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা সমীকরণটা নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবা? তোমাদের প্রয়োজন হবে দুইটা মূলের যোগফল, আবার প্রয়োজন হবে দুইটা মূলের গুণফল। তাহলে যে দুইটা মূল দেওয়া থাকবে আমরা প্রথমেই ওই দুইটা মূলের কি বের করবো, যোগফল বের করবো আর দুইটা মূলের গুণফল বের করবো, করে আমরা এই সমীকরণে বসাই দিব, তাহলে সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু লিখি, সেটা হলো দেখো আমরা যে আদর্শ দ্বিঘাত সমীকরণটা লিখেছিলাম, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমীকরণটা লিখেছিলাম এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার যদি আমরা এইটার মতো করে আকৃতি করে লিখতে চাই এক্স স্কয়ার প্লাস বি বাই ইনটু এক্স প্লাস হচ্ছে সি বাই ইকুয়াল টু 0। বাদ যদি দিয়ে লিখি আমরা এক্স স্কয়ার মাইনাস বি বাই ইনটু এক্স প্লাস হচ্ছে সি বাই ইকুয়াল টু হচ্ছে 0। বাস, এটার আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে সমীকরণটা কি হবে, তখন কিন্তু তুমি এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয় তখন কিন্তু সমীকরণটা তুমি কি লিখবা, তখন সমীকরণ নিশ্চয়ই লিখবা এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস লিখবা আলফা বিটা ইকুয়াল টু লিখবা 0 2। এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, আর আমি বলে দিলাম এখন যে এটার মূল হচ্ছে আলফা বিটা, সেই ক্ষেত্রে সমীকরণ লেখা যায় এটা। তাহলে মূলত এই সমীকরণ আর এই সমীকরণ কি একই। তো দুইটা সমীকরণ যদি একই হয়ে থাকে তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। তা তুলনা করলে তোমরা কি পাবা, এখান থেকে আমরা যদি তুলনা করে দিই তাহলে লেখা এরকম হবে যে 1 নং ও 2 নং তুলনা করে, 1 নং ও 2 নং যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো, আমরা পাবো এই আলফা প্লাস বিটার জায়গায় পাবো এটা
তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাবো মাইনাস বি বাই, আবার আলফা ইন্টু বিটার জায়গায় পাবো আমরা কি সি বাই। দেখো খেয়াল করে, তো আলফা প্লাস বিটার জায়গায় এখানে আছে মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটার জায়গায় আছে কি সি বাই। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা পেয়েছি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, গুণফল ইকুয়াল টু কত সি বাই এ। তাহলে সূত্রের আকারটা তুমি লিখতে পারো এইভাবে, সূত্রের আকার, এটা হলো সূত্রটা। আমরা কি লিখবো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাওয়া যায়, মাইনাস বি বাই এ, আরটা পাবো আমরা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই। অর্থাৎ এখানে আমরা আরেকটা সূত্র পেয়েছি, একটু আগে আমরা পেয়েছি আরেকটা সূত্র, এখন হলো আরেকটা সূত্র যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই, মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি সি বাই। বাস, আমরা এ পর্যন্ত প্রথম পেয়েছি 4টা সূত্র, পরে আরেকটা সূত্র, পরে আরেকটা সূত্র, মোট আমরা 3টা সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এখন একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটা কথা শিখব। যেমন ধরো, আমি একটা উদাহরণ হিসেবে একটা দ্বিঘাত সমীকরণ নেই, ধরো 7x স্কয়ার উদাহরণ হিসেবে নিলাম, প্লাস এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই সমীকরণটার যদি মূল বের করতে বলা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই লিখবে এরকম ভাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এস সি বাই হচ্ছে 2a। তো নিচে আসতেছে কত, 14 প্লাস মাইনাস এখানে 1 মাইনাস 28, তার মানে কত আসতেছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 27 বাই হচ্ছে কত 40। তোমরা যদি এখন এটার ভাঙাও 1 প্লাস মাইনাস 3 নং 27 মানে 3 রুট 3 ইন্টু আই বাই হচ্ছে কত 14। তাহলে এখানে দেখো দুইটা মূল কিন্তু বের হইল। তো দুইটা মূলই কিন্তু, আমি যদি প্রশ্ন করি দুইটা মূল কি বাস্তব না অবাস্তব, তাহলে তোমরা কিভাবে বুঝবা, দেখো এখানের সাথে আই যুক্ত আছে, আই যুক্ত হলেই কিন্তু এটা জটিল বা অবাস্তব। তাহলে এই দুইটা মূলে কিন্তু জটিল। তাহলে আমরা আলাদা করে যদি লিখি এইভাবে -1 প্লাস 3 রুট 3 ইন্টু আই বাই হচ্ছে 40। আবার যদি আমরা এখানে লিখি -1 মাইনাস 3 রুট 3 ইন্টু হচ্ছে আই বাই হচ্ছে 40। খেয়াল করো, দুইটা মূল আমরা আলাদা করে লিখলাম। আলাদা করে কেন লিখলাম, এটারও একটা যৌক্তিক কারণ আছে। সেটা হচ্ছে, দেখো এখানে হলো প্লাস, এখানে হচ্ছে মাইনাস। এই ধরনের রাশি যদি থাকে তাদেরকে আমরা বলি একটা আর একটার অনুবন্ধী জটিল সংখ্যা। মানে আয়ের আগের চিহ্নটা যদি প্লাস আর এখানে যদি আছে মাইনাস, আয়ের আগের চিহ্ন যদি পরিবর্তন থাকে আর সমস্ত মানে সংখ্যাগুলি যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা বলবো এরা পরস্পর অনুবন্ধী। মানে এই মূলের অনুবন্ধী হচ্ছে এইটা, এইটার অনুবন্ধী হচ্ছে এইটা। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যাক যে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা দেওয়া থাকে, আর একটা দেওয়া না থাকলেও তোমরা অটোমেটিক সেটা বলতে পারো যে একটা যদি জটিল সংখ্যা হয় আর একটা হবে ওইটারই অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের বলা থাকবে যে একটি দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে আর একটা মূল দেওয়া নাই। তাহলে তোমরা কিন্তু সহজেই এইভাবে একটা দেওয়া থাকলে আর একটা এরকম লিখে ফেলবা। যেমন আমি একটা উদাহরণ দিই একটা অঙ্কের ক্ষেত্রে, যে ডাকটা যদি এরকম হয়, এরকম যদি হয় কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে মনে করো 3 প্লাস 2i। একটি মূল এত হলে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণটি নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এইমাত্র যে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি শেখালাম যে একটা মূল যদি জটিল সংখ্যা আর একটি তার অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো এটা কিন্তু একটা জটিল সংখ্যা,
তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? সমাধান তোমরা লিখবা, দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের, দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে 3 + 2y। সুতরাং দ্বিঘাত সমীকরণের অপর মূল কত হবে? অপর মূলটি হবে 3 - 2y। তো এখন আমরা সমীকরণটা নির্ণয় করতে হলে কি লিখবো? মূলদ্বয়ের যোগফল লিখবো। যোগফল যদি বের করতে চাও তাহলে 3 + 2y + 3 - 2y, তাহলে কত আসলো? 6। পরে লিখবো আমরা মূলদ্বয়ের গুণফল কত হবে? 3 + 2y ইন্টু লিখবো 3 - 2y, তাহলে কত আসতেছে? 9 - 4y², মানে আসলো y² 1 - 1 মানে 13। তাহলে নির্ণয় সমীকরণ এটাতে আমার শেষ। সুতরাং নির্ণয় সমীকরণ কি লিখবা? x² - মূলদ্বয়ের যোগফলটা কত পেয়েছো? 6। x গুণফল কত পেয়েছে? 13 = 0। তাহলে এটা আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বহুপদী সম্পর্কে এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ। আমরা পরবর্তীতে আরও কথা বলবো ইনশাল্লাহ। এই অঙ্ক দিয়ে আমরা শেষ করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি আমাদের বহুপদী সমীকরণ।